প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। গতদিন আমাদের আলোচনার শেষ পর্যায়ে বলা ছিল যে আমরা ক্লাসটা নিয়মিত অনুসরণ করব। উদাহরণ হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, শিক্ষা প্যারাসিটামল ওষুধ নয়, খেলাম অমনি সেরে গেল। এর জন্য আমাদের বলা ছিল যেটা ধাপে ধাপে খেয়ে যেতে হবে। হোমিওপ্যাথি ওষুধ ধাপে ধাপে খেতে হয়, ফাঁকে ফাঁকে নয়। ফাঁকে ফাঁকে খেলে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, সেখানে রেগুলারিটি মেনটেন করতে হয়। অ্যালোপ্যাথি ওষুধ আমরা একবার খেলে একটি সমস্যার সমাধান হয় বটে, কিন্তু পরবর্তীতে আবারও সমস্যাটি দেখা দেয়, ঝামেলা সৃষ্টি হয়। আমরা মূল কথায় ফেরত আসি। আমাদের গত দিনে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে অংশীদারি কারবারে প্রাথমিক বিষয় আলোচনা করা ছিল। সেখানে আমাদের জানা ছিল যে এই হিসাব প্রস্তুতের ক্ষেত্রে আমাদের কি কি কাজ করতে হয়। সেখানে আমরা দেখেছিলাম লাভ লোকসান কোয়াতে সাধারণত একটা হিসাব চাই, খোয়াতে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে হয়, গোয়াতে অংশীদারগণের মূলধন হিসাব চাই। এই মূলধন হিসাব কখনো স্থায়ী মূলধন পদ্ধতিতে চেয়ে থাকে আমাদের কাছে, কখনো বা আমাদের কাছে চেয়ে থাকে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। এই স্থায়ীভাবে এবং পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুতকরণ খুব পার্থক্য বা জটিল বিষয় নয়। আমরা এর পরবর্তীতে শিখেছিলাম কিভাবে মুনাফা বন্টন করতে হয়, বেতনের টাকা কিভাবে হিসাবভুক্ত হয়। শিখেছিলাম অংশীদারদের উত্তোলনের সুদ কখন কেমনভাবে হিসাবভুক্ত করতে হয়। তবে আমরা মূল আলোচনায় বলেছিলাম কারবারে আর উদ্দীপকে প্রদত্ত একটি নিটলাভ থাকে, নিটলাভের সাথে উত্তোলনের সুদ যোগ হয়, যেটা নিটলাভ প্রস্তুতের সময় অন্তর্ভুক্ত করা হয়নি এমন কোনো আয় যদি থাকে সে আয়গুলোকে যুক্ত করতে হয়। বাদ দিতে হয় অংশীদারগণের মূলধনের সুদ, বাদ দিতে হয় বেতন, বাদ দিতে হয় ঋণের সুদ। যোগ বিয়োগ করার পরে যে টাকাটি থাকে অংশীদারদের ভিতর চুক্তি অনুসারে উক্ত মুনাফা বন্টন হয়ে যায়। আমরা উত্তোলনের সুদের ক্ষেত্রে বলেছিলাম অংশীদারি কারবারের ক্ষেত্রে যদি বলা থাকে সারা বছর ধরে অংশীদারগণ এত টাকা উত্তোলন করেছে, সেক্ষেত্রে আমরা উত্তোলনের উপর গড় হারে 6 মাসের সুদ ধরতে চেয়েছিলাম। আমরা আর একটা জিনিস শিখেছিলাম, অনেক সময় উদ্দীপকে বলা থাকে অংশীদারগণ প্রতি মাসের শুরুতে, প্রতি মাসের মাঝে, প্রতি মাসের শেষে উত্তোলন করে। এক্ষেত্রে উত্তোলনের সুদের একটু ভিন্নতা থাকে। আমরা আজকে শুধুমাত্র উত্তোলনের সুদের উপর ধারণা নেব। উত্তোলনের সুদ কীভাবে হিসাবভুক্ত করতে হয়, কেন এবং কখন তা সুদের গড় হারের পরিমাণের তারতম্য সৃষ্টি হয়, সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা হোয়াইট বোর্ডে যে উদ্দীপকটা আগে দেখে নেব, এরপরে আমরা পরবর্তী আলোচনায় আসব। তোমরা দেখো হোয়াইট বোর্ডে লেখা আছে আকাশ, বাতাস ও তারা। এই তারা শব্দের অর্থ আকাশ এবং বাতাসকে বোঝানো হচ্ছে না, চন্দ্র, সূর্য, তারা, আকাশের অসংখ্য নক্ষত্ররাজি যে তারা আমরা রাতের বেলায় মিটমিট করে জ্বলতে দেখি, সে তারাকে বোঝানো হচ্ছে। সারা বছর ধরে যথাক্রমে 10,000, 6,000 ও 4,000 টাকা উত্তোলন করেছে। তাদের উত্তোলনের সুদের পরিমাণ কত আমরা আগেই আলোচনা করেছি। সারা বছর ধরে উত্তোলনের কথা বলা থাকলে মোট উত্তোলন গুণ সুদের হার গুণ গড় সময়, অর্থাৎ গুণ 6 ভাগ 12। এখানে একটা জিনিস
আমাদের এখনো পর্যন্ত অনুপস্থিত সুদের হার আমরা এখানে লিখে নিই। সুদের হার 10%, এখানেও সুদের হার 10%, সুদের হার 10%। তাহলে আমরা 1 নম্বর আর 1-এর সমস্যার সমাধান করতে চাচ্ছি। আগে সমাধান 1। অংশীদারের ভিতর নাম আছে 3 জনের, আকাশ, বাতাস, তারা। উত্তোলন করেছে 10,000, 6,000, 4,000 টাকা। 10%, 10%, 10%, গুণ 6 ভাগ 10, গুণ 6 ভাগ 10, গুণ 6 ভাগ 10। 10,000 টাকার পরে 10% করলে টাকা 1,000, 6/12 অর্থাৎ অর্ধাংশ 500 টাকা। 6,000 টাকার পরে 10% করলে 600, অর্ধেক করলে 300 টাকা। 4,000 টাকা 10% করলে 400, অর্ধেক করলে 200 টাকা। এটা তোমরা ক্যালকুলেটর করে নিতে পারো। ক্যালকুলেটর করে নিলেও তোমাদের ক্ষেত্রে একই ফলাফল দেখাবে। অর্থাৎ সমাধান 1-এর ক্ষেত্রে আমাদের সমাধানটা বেশ খানিকটা সহজ ছিল। তোমরা এরপরে একটু খাতায় লিখে নাও। আমি যদিও এটা হোয়াইট বোর্ডে দেখাবো, শব্দটা এরকম থাকবে: প্রতি মাসের শুরুতে, মাঝে এবং শেষে উত্তোলনের কথা যদি অঙ্কে বলা থাকে, সেক্ষেত্রে উত্তোলনের সুদ হবে কমা সুদ সমান সমান প্রতি মাসের উত্তোলন গুণ সুদের হার গুণ গড় সময়। গড় সময় সমান সমান প্রথমে 6.5, মাঝে 6.0, শেষে 5.5। কথাটি আমি হোয়াইট বোর্ডেও তোমাদের লিখে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। মাসে প্রথমে, মাঝে ও শেষে উত্তোলনের কথা বলা থাকলে উত্তোলনের সুদ সমান সমান প্রতি মাসের উত্তোলন গুণ সুদের হার গুণ গড় সময়। এর নিচে এসে আবারও লিখছি গড় সময়
সমান সমান প্রথমে 6.5, মাঝে 6.0, শেষে 5.5। এটা তোমাদের লেখা হয়ে গেল। আমি কেন 6.5 হয়, কেন 6.0 হয়, কেন 5.5 হয়, এটা আমি ব্যাখ্যা করে দেব। তার আগে আমরা 2 নং সমস্যার সমাধান করে নেব। আমি সূত্রের অংশটি শুধু রাখছি, এটা বুঝছি। দেখো, আমাদের 1 শেষ হলো, আমরা 2 এর কাজ শুরু করছি। লিখলাম সমাধান 2। উত্তোলনের সূত্র সমান সমান সূত্রে লেখা আছে। এখানে প্রথমে উত্তোলন করেছে আকাশ, নাম লিখলাম আমরা আকাশ। উত্তোলন করেছে তারা, আমরা নাম লিখলাম তারা। দুজনই 1200 টাকা উত্তোলন করেছে। আমরা সূত্রে দেখলাম প্রতি মাসের উত্তোলন দিতে হবে, গুণ সুদের হার 10%, উভয়ের ক্ষেত্রে সুদের হার 10%, গুণ গড় সময়। আমরা দেখেছি সে শুরুতে উত্তোলন করেছে, শুরু মানে মাসের প্রথমে, এর জন্য এখানে 6.5 হবে। আমরা দেখলাম সে মাঝে উত্তোলন করেছে, তাহলে এখানে 6.0 হবে। আমরা ক্যালকুলেশন যদি করি, 1200 টাকা 10% করে 120 টাকা, 120 টাকা। তাকে যদি আমরা 6.5 করি, তাহলে টাকার পরিমাণ হবে 720 আর 3 1020 টাকা। ঠিক আছে। এরপরে যদি আমরা এর 10% করি, তাহলে 120 যদি 6 দ্বারা গুণ করি, তাহলে টাকার পরিমাণ হয়ে যাবে 720 টাকা। তোমরা তুলে নিয়েছ, এবং এটাও খেয়াল করো, সৃজনশীল সমস্যার সমাধান করার ক্ষেত্রে এই বিষয়গুলি, অর্থাৎ উত্তোলনের সুদ বের করার 2টি পদ্ধতি আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি তোমাদের এটাও বলেছিলাম যে কেন উত্তোলনের সুদ মাসের প্রথমে, শেষে এবং মাঝে হলে গড় সময় হিসাবে আমরা 6.5 আর 6.5, 6.0 আর 5.5 লিখছি। এটা আমি ব্যাখ্যা করতে চেয়েছিলাম। আমরা এটা একটু দেখতে পারি যে কেন এমনটি হয়। আমরা উদ্দীপকে দেখেছি আকাশ প্রতি মাসের শুরুতে উত্তোলন করেছে। আকাশ প্রতি মাসের শুরুতে উত্তোলন করে। তাহলে সে যদি প্রতি মাসের শুরুতে উত্তোলন করে, তাহলে আমরা প্রতি মাসের শুরু বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি,
মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ সে জানুয়ারি মাসে যে টাকাটি উত্তোলন করেছে, তোমরা দেখো জানুয়ারি মাসে উত্তোলন করলে জানুয়ারি মাসের সুদ দিতে হবে। জানুয়ারি মাসে সে যে 1200 টাকা উত্তোলন করছে তাকে সুদ দিতে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এমনভাবে যদি তোমরা গুনতে থাকো তাহলে দেখো তাকে জানুয়ারি মাসে উত্তোলিত টাকার উপরে 12 মাসের সুদ দিতে হচ্ছে। সে যদি ফেব্রুয়ারি মাসে উত্তোলন করে তাহলে জানুয়ারি মাসের সুদ সে দেবে না, তাকে দিতে হবে 11 মাসের সুদ। মার্চ মাসে উত্তোলন করলে তাকে দিতে হচ্ছে 10 মাসের সুদ। অনুরূপভাবে 9, 8, 7, 6, 5, 4, 3, 2। আমি আবারও রিপিট করছি, ডিসেম্বর মাসে সে যে টাকাটা উত্তোলন করছে সে নিশ্চয়ই 12 মাসের সুদ দেবে না। ডিসেম্বর মাসে উত্তোলিত টাকার উপর সে 1 মাসের সুদ দিতে চাইবে, কারণ সে জানুয়ারির সুবিধা নেয়নি, ফেব্রুয়ারির সুবিধা নেয়নি, নভেম্বর পর্যন্ত কোনো মাসের এই সুবিধা সে পায়নি। সে সুবিধা পেয়েছে শুধুমাত্র 1 মাসের, সেই 1 মাসের সুদ দিতে চাইবে। যদি সে 1 মাসের সুদ দেয়, এর জন্য ডিসেম্বরে উত্তোলিত টাকার উপর 1 মাসের সুদ হয়। এমনভাবে আমরা মাসগুলো সাজালাম। আমরা যদি সবগুলোতে যোগ চিহ্ন দিয়ে দিই তাহলে দেখো কি হয়। সমান সমান 12 আর 11, 23 আর 10 33 আর 9 42 আর 8 50, 57, 63 আর 5 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78। অর্থাৎ আমরা এখানে মোট সমষ্টি পেলাম 78। এই 78 কতগুলি সংখ্যার সমষ্টি তোমরা একটু হোয়াইট বোর্ডে লক্ষ্য করো। দেখো এখানে 12টি সংখ্যার সমষ্টি হিসাবে 78কে লেখা হয়েছে। এর জন্যে আমরা একে 12 দ্বারা ভাগ দিচ্ছি। নিয়ে 78, 6 12 72, থাকছে 6, দিলাম দশমিক, নিলাম 0, 5 12 60। অর্থাৎ আমরা ফলাফল হিসাবে পেলাম 6.5। অর্থাৎ আমাদের এখানে সুদ দিতে হচ্ছে 6.5 মাসের অথবা 6.5 মাসের সুদ আমাদের দিতে হচ্ছে। আমরা এ থেকে দেখলাম যে উত্তোলনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে 2টা পদ্ধতির উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করতে হয়। একটি সারা বছর ধরে উত্তোলন, অন্যটি মাসের শুরুতে, মাসের মাঝে, মাসের শেষে। উত্তোলনের এই বিষয় দুটি তোমরা বাসায় ভালোভাবে রপ্ত করবে। আমাদের প্রত্যেকটা উদ্দীপকে কমনলি দফা দুটি দেওয়া থাকে, যে কোনো একটি দফা থাকে। আমরা এখানে হিসাব নিকাশের যথেষ্ট ভুলও করি, যে জন্য আমরা একটু ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে শিখে নিলাম। তোমাদের এখান থেকে এমন ধরনের অবজেক্টিভ হয়ে থাকে, প্রতি মাসে শুরুতে উত্তোলন করলে নভেম্বরে উত্তোলিত টাকার উপর কয় মাসের সুদ দিতে হয়, তাহলে সেখানে তুমি উত্তরটা দিতে পারছো 2 মাসে। অর্থাৎ অবজেক্টিভেও এই সূত্রটি আমাদের বেশ কাজ দেয়। তোমাদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। তোমাদের সার্বিক সহযোগিতা ছাড়া অনলাইন ক্লাস পরিচালনা একেবারেই সম্ভব না। আর তোমাদের সহযোগিতায় এই অনলাইন কার্যক্রমটাকে আরও বেশি প্রাণবন্ত করা যায়। তাই তোমাদের সহযোগিতা প্রত্যাশা করি আজকে
এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।